আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি লিভার ডিজিজেরই। এর আগের দিনকে আমরা লিভার ডিজিজের মানে লিভারের মেইন যে ফাংশনস এবং তার সাথে সাথে বাইল জুস এই সম্পর্কে জেনেছিলাম, এদের কি ফাংশনস রয়েছে সেটা জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মেইনলি লিভারের ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন দেখা যায়। মেইনলি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র লিভার কমপ্লিকেশন বলে নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিভারের কিছু ডিসঅর্ডার। ঠিক আছে, বলা যেতে পারে যে এটা হচ্ছে লিভারের প্রথম ডিসঅর্ডার। আমাদের লিভারে যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশনস তৈরি হচ্ছে বা লিভার সেলস যদি কোনো কারণে ড্যামেজ হচ্ছে মনে হচ্ছে, তো তাহলে তার প্রথম যে সিম্পটমটা দেখা যায় সেটা কিন্তু এই ডিসঅর্ডারগুলো। সেই ডিসঅর্ডারগুলো কি কি? সেই ডিসঅর্ডারগুলো হচ্ছে জন্ডিস এবং ফ্যাটি লিভার। এই জন্ডিস এই টার্মটা কিন্তু ভীষণ কমন আমাদের কাছে, রাইট? তো জন্ডিসের ক্ষেত্রে যেটা দেখা যায় এর লক্ষণ বা সিম্পটমগুলো বলতে গেলে আমরা কি দেখি না, পুরো বডিটা একদম ইয়েলো কালারের হয়ে যাচ্ছে, ইউরিনেশনটা ভীষণ ডার্ক ইয়েলো কালারের হচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের যে স্কিন রয়েছে সেই স্কিনটাও কিন্তু অনেক বেশি ইয়েলোইশ হয়ে যাচ্ছে। শুধুমাত্র স্কিন বলে নয়, এমনকি চোখের ভিতরের যে সাদা অংশটা, কনজাংটিভার যে পোর্শনটা, সেই সাদা অংশটাও কিন্তু হলদেটে হয়ে যাচ্ছে, একটা হলদেটে ভাব দেখা দিচ্ছে। এটাকে বলা হচ্ছে জন্ডিস। তো আজকে আমরা প্রথমে এই জন্ডিসটা নিয়ে কথা বলবো। ওকে, এই জন্ডিস মানে আমরা কি বুঝবো? জন্ডিস হলো অ্যাকচুয়ালি যখন আমাদের সেরাম হিমোগ্লোবিন যখন আমাদের সেরাম বিলিরুবিন লেভেলটা বেড়ে যাচ্ছে। সেরাম বিলিরুবিন লেভেল অর্থাৎ ব্লাডে যখন আমাদের বিলিরুবিন পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে, সেই অবস্থায় হয়ে যাচ্ছে আমাদের জন্ডিসের মতন কমপ্লিকেশনস। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে আমাদের লিভার সেলসগুলো, আমাদের লিভারের যে সেলসগুলো সেগুলো ড্যামেজ হতে হতে সেটা কিন্তু বিলিরুবিনের পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিচ্ছে, বিলিরুবিন প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, এবং যার ফলে লিভারে কিন্তু সেই বিলিরুবিনটা জমা থাকতে পারছে না এবং ন্যাচারালি সেটা আমাদের ব্লাডের মধ্যে সেই পরিমাণটা বাড়ছে। ইউজুয়ালি কি হয় কি জন্ডিসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে অর্থাৎ আরবিসি যে রয়েছে তার একটা নর্মাল শেলফ লাইফ থাকছে, দ্যাট ইজ 120 ডেজ। তো এই আরবিসি গুলো যখন ভেঙে যাচ্ছে অর্থাৎ 120 দিনের পর আরবিসি গুলো যখন ভাঙছে তখন তার কিন্তু বেশ কিছু কেমিক্যাল রিঅ্যাকশনস চলছে। এই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো যখন চলছে সেই মুহূর্তে বিলিরুবিন তৈরি হয়। তাহলে বিলিরুবিনটা আমাদের কোথায় তৈরি হচ্ছে? বিলিরুবিনটা তৈরি হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যখন আরবিসি গুলো ভেঙে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে এই আরবিসি গুলো যদি 120 দিনের আগেই অত্যধিকভাবে ভাঙতে শুরু করে তখন কিন্তু বিলিরুবিনের প্রোডাকশনটা বেড়ে যায়। ইউজুয়ালি যখন আমাদের ব্লাডে যে বিলিরুবিন প্রোডাকশনটা রয়েছে, বিলিরুবিন প্রডিউস করছে যখন আমাদের ব্লাড, তখন সেটা আমাদের ইউরিন এবং স্টুলের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, বাইলের সাথে সাথে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ আমরা জানি বাইল সল্ট দুটো আমরা পড়েছিলাম, বাইল পিগমেন্ট আমরা দুটো পড়েছিলাম, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তো বিলিরুবিনটাও ঠিক ওরকমই বাইলের সাথে, বাইল জুসের সাথে কিন্তু আমাদের ইউরিন বা স্টুলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। প্রবলেমটা দেখা যাচ্ছে যখন এই আরবিসি ভাঙন যেটা, ডিস্ট্রাকশন যেটা, সেটা যখন অনেকটা হারে ভেঙে যাচ্ছে বা লিভার সেলগুলো এতটাই ড্যামেজ হয়ে গেছে যে কারণে এই যে বাইলটা, যেটা বাইলটা কোথায় জমা থাকে বলেছিলাম, বাইলটা জমা থাকে আমাদের গল ব্লাডারের মধ্যে। ঠিক আছে, এই গল ব্লাডারের মধ্যে আমাদের বাইল জমা থাকছে, অর্থাৎ বাইলের সাথে সাথে জমা থাকছে আমাদের বিলিরুবিনটাও। তো কোনো কারণে যদি এখানে কিছু অবস্ট্রাকশন তৈরি হয় যার কারণে
এই বাইলটা এই পথ ধরে আসতে পারছে না, এই রাস্তায় কোনো একটা জ্যাম ক্রিয়েট হয়েছে, ট্রাফিক রয়েছে যেরকম হয়, তার ফলে কি হচ্ছে বাইলটা কিন্তু আসতে পারছে না, যার ফলে দিনের পর দিন গল ব্লাডারে ওই বাইল বা বিলিরুবিন অ্যাকুমুলেশনটা বাড়তে থাকবে, তার ফলে লিভার সেলস গুলো আরো ড্যামেজ হবে এবং তার সাথে সাথে আমাদের ব্লাডের মধ্যেও কিন্তু এই বিলিরুবিন পার্সেন্টেজটা বাড়তে থাকবে। ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে এই জন্ডিসটা 3 রকমের হয়ে থাকে। ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে হেমোলাইটিক। হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক এর মানে কি, যেখানে যে ওয়ার্ডের শেষে লাইটিক কথাটা থাকবে তার মানে হচ্ছে ব্রেকডাউন, অর্থাৎ ভেঙে দেওয়া, আর এই হির কথাটার মানে হচ্ছে আরবিসি। তাহলে হেমোলাইটিক জন্ডিসের মানে হচ্ছে যখন আমাদের ব্লাডেতে আরবিসি গুলো অতিরিক্ত ডিস্ট্রাকশন হচ্ছে, আরবিসি গুলো যখন অতিরিক্ত হারে ভেঙে যাচ্ছে, সেই অবস্থাটাকে আমরা বলবো হেমোলাইটিক জন্ডিস। নেক্সট যে টাইপটা দেখা যায় দ্যাট ইজ অবস্ট্রাকটিভ। ওকে, অবস্ট্রাকটিভ জন্ডিস। এই অবস্ট্রাকটিভ কথাটার মানে হচ্ছে কোনো কিছুতে বাধা দান করা। অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে যখন এই গল ব্লাডারের ক্ষেত্রে কোনো জায়গায়, গল ব্লাডার বা বাইল ডাক্ট কোনো জায়গায় যদি বাইল জুস ফ্লোতে কোনো বাধা সৃষ্টি হয়, তার ফলে যখন বাইল পিগমেন্ট গুলো গল ব্লাডারে দিনের পর দিন জমা হতে থাকছে এবং গল ব্লাডারটা ইনফ্ল্যামড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, তার ফলে যে জন্ডিসটা দেখা যায় সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমে এই যে দুটো জন্ডিসের কথা বললাম, এই দুটো জন্ডিস যেরকম কমনলি দেখা যায়, ঠিক আছে, ঠিক সেরকমই আরো একটা জন্ডিস কমনলি দেখা যায়, সেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস। এইখানে এই হেপাটো কথাটা ইজ রিলেটেড টু লিভার। আমাদের এই হেপাটো কথাটা লিভারের সাথে রিলেটেড এবং সেলুলার মানে সেল, অর্থাৎ লিভারের সেলের মধ্যে যখন ইটসেলফ প্রবলেম হচ্ছে, সেখানে কোনো বাইল জুস যে বেড়ে গেছে সেটার জন্য নয় বা আরবিসি ব্রেকডাউনের জন্য নয়, লিভার সেল ড্যামেজ হয়ে যাওয়ার কারণে যখন জন্ডিসটা দেখা যাচ্ছে তখন আমরা তাকে বলবো হেপাটোসেলুলার জন্ডিস। এই হেপাটোসেলুলারের মধ্যে আবার দুটো ধরন, একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস আরেকটা টাইপ যেটা থাকে সেটা হচ্ছে টক্সিক। তাহলে একটা টাইপ হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, আরেকটা টাইপ হচ্ছে টক্সিক। ভাইরাল হেপাটাইটিসটা কি, আমাদের লিভারের মধ্যে যদি কোনো ভাইরাস বা প্রোটোজোয়ার ইনফেকশন হয়, কোনোভাবে প্রোটোজোয়া বা ভাইরাস আক্রমণ ঘটে, তখন সেই অবস্থাটাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। এই ভাইরাল হেপাটাইটিসটা যেহেতু ইনফেকশনের কারণে হচ্ছে, সেই জন্য কখনো কখনো ভাইরাল হেপাটাইটিসকে ইনফেক্টিভ হেপাটাইটিসও বলা হয়। এটা জন্ডিসের ক্ষেত্রে ওয়ান অফ দি মোস্ট কমন টাইপ আমরা বলতে পারি এই ভাইরাল হেপাটাইটিসটা। কি কি ভাইরাস থাকে, সেই ভাইরাসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস কিন্তু হয়, যেরকম হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, হেপাটাইটিস এইচ। এই এতগুলো ভাইরাস কিন্তু দেখা যায় ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে। এগুলোর সিম্পটমসটা কি? সিম্পটমসটা
জন্ডিসটা হচ্ছে খুব অ্যানোরেক্সিক হয়ে যাবে, অর্থাৎ কোনো খাবারের সেভাবে কোনো ইচ্ছা থাকবে না, খাবার প্রতি একটা অনীহা তৈরি হবে এবং খিদে পাচ্ছে না, বা একটু খেলেই পেট ভরে যাচ্ছে, বা হয়তো খাবার খাওয়ার পরেই একটা গা বমি ভাব হচ্ছে বা বমি হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো তো যেরকম দেখা যায় সেরকম। আর কি কি দেখা যায় না, যেহেতু খাবার খেতে পারছে না, তার ফলে নিউট্রিয়েন্টস গুলো কিন্তু প্রপার বডিতে আসছে না, তার ফলে গিয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ক্যালোরি ডেফিশিয়েন্ট হতে থাকে। একটা পেশেন্ট সে ম্যালনারিশড হতে থাকে এবং যার ফলে ওয়েট কমে যেতে থাকে। ওয়েট কমে যাওয়া এছাড়াও পেট ব্যথা, এক্সেসিভ পেইন কিন্তু হতে পারে। সেটা কোথায় হতে পারে? ওই আপার অ্যাবডোমেনের ক্ষেত্রে, যেখানে আমরা আগের দিন পড়েছিলাম লিভারের পজিশন যেখানটা, সেই আপার অ্যাবডোমেনে কিন্তু ব্যথা হতে পারে। ওকে, এবং এটা যদি আমরা একটু ডায়েটারি ম্যানেজমেন্টের দিকে চলে যাই, তো ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা পড়ব, তার আগে বলে রাখা ভালো, যখন অর্থাৎ যেই মুহূর্তে এই ভাইরাল হেপাটাইটিস হচ্ছে বা বাকি যে ধরনের টাইপগুলো আমরা দেখলাম, এই যে টাইপগুলো যখন ঘটছে সেটা কিন্তু আবার ফ্যাটি লিভারকে লিড করতে পারে। কিভাবে করে বলছি, আগে এটা জেনে নিই যে টক্সিক জন্ডিসটা কি। টক্সিক জন্ডিসটা হচ্ছে এই যে আমরা অনেক সময় বলি না যে বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিনস যদি নেওয়া হয় তাহলে সেই মেডিসিনের একটা সাইড এফেক্ট থাকে। বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিন কি করে না, লিভারের ক্ষতি করে অনেক সময়। এই কারণটাই হচ্ছে এই টক্সিক জন্ডিস। বেশ কিছু ওষুধের যে বিষক্রিয়াজনিত যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, অনেক ওষুধ, সব ওষুধ তো আর সেফ হয় না, বা এরকম হতে পারে অনেক ওষুধ যেগুলো হয়তো এক্সপায়ার্ড হয়ে গেছে। ওকে, তো সেই প্রত্যেকটা ওষুধের যে কেমিক্যাল প্রপার্টি গুলো থাকে, যেগুলো আমাদের শরীরের বেসিক্যালি প্রয়োজন নেই, হেভি লেড হতে পারে, অন্যান্য কেমিক্যালস হতে পারে যেগুলো আমাদের শরীরের প্রয়োজন নেই, সেগুলো তো আমাদের লিভারে এসে জমা হচ্ছে। সেইখানে এমন কোনো কেমিক্যালস যেটা আমাদের লিভারের একদম অপোজিট, বিরোধী লিভারের, সেই অবস্থায় গিয়ে কিন্তু আমাদের লিভার সেলস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং তার ফলে যে জন্ডিসটা দেখা যায় দ্যাট ইজ নোন অ্যাজ দ্য টক্সিক জন্ডিস। ওকে, এবং যখন আমরা ভাইরাল হেপাটাইটিস নিয়ে বলছি, এটা নিয়ে একেবারে বলে দেওয়া বেটার, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। হেপাটাইটিসের ক্ষেত্রে কি হয়, মানে কারো ধরুন জন্ডিস হলো এবং সেখান থেকে তার হেপাটাইটিস হলো। তো এই হেপাটাইটিস বলতে আমরা কি বুঝবো? দেখুন, প্রথমত লেখা আছে দিস ইজ অ্যান ইনফ্ল্যামেশন। আমরা বলি না লিভার বড় হয়ে গেছে, সেটা যেরকম ফ্যাটি লিভারের জন্য হতে পারে, ঠিক সেরকমই কিন্তু এই হেপাটাইটিসের জন্যও হতে পারে, যেখানে একটা ইনফ্ল্যামেশন তৈরি হচ্ছে, রেডনেস তৈরি হচ্ছে এবং লিভার সেলস গুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এই হেপাটাইটিসের মধ্যে আমি যদি কয়েকটা ভাইরাসকে পয়েন্ট আউট করি, তার মধ্যে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুটো মেইনলি আমাদের ফিকাল ওরাল রুটের মাধ্যমে সংক্রমিত হয়। ফিকাল কথাটার মানে কি? ফিকাল মানে হচ্ছে স্টুল বা হিউম্যান বডি ওয়েস্ট, ঠিক আছে, অ্যান্ড ওরাল মানে মাউথ। অর্থাৎ ফিকালি কোনো একটা ভাইরাস যখন ওরালি আমাদের বডিতে ইনফেকশন ক্রিয়েট করছে, সেটা কিভাবে হয়? যারা ধরুন ভীষণ আনহাইজিনিক কোনো এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, বা হয়তো যে জলটা তারা খাচ্ছে বা যে খাবারটা তারা খাচ্ছে সেটা হয়তো ভীষণভাবে পলিউটেড, ভালো করে ওয়াশ করা হয়নি সেগুলোকে, তো সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু ওই ফুড বা ওই ড্রিঙ্কটার মধ্যে কিন্তু ওই ফিকাল ভাইরাসটা থাকে। এছাড়াও আমরা যেটা ছোট থেকে পড়ে এসেছি যে মশা মাছি এরা যাতে খাবারের উপরে না বসে তাহলে আরো বেশি রোগ জীবাণু ছড়ায়। কেন হচ্ছে? কারণ এই যে মশা মাছি এরা যখন ওই স্টুলের উপরে গিয়ে বসছে বা কোনো নোংরা আবর্জনায় গিয়ে বসছে, তাদের গায়ে পায়ে ডানায় ওই ভাইরাসগুলো কিন্তু লেগে যাচ্ছে এবং তারা যখন এসে আবার আমাদের খাবারে বসছে
তখন আমাদের খাবারের মধ্যে কিন্তু এই ভাইরাসটা চলে আসে। এই মশা মাছি এরা ভেক্টর হিসাবে কাজ করে। ভেক্টর মানে হচ্ছে বাহক, যারা ওই ভাইরাসটাকে ক্যারি করে নিয়ে আসছে, বহন করে নিয়ে আসছে। তো সেইভাবে যদি দিনের পর দিন হতে থাকে তখন কিন্তু আমাদের এই হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই এই দুটো ভাইরাস সংক্রমণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই হেপাটাইটিস ই যেটা, এটা কিন্তু ডিউরিং প্রেগন্যান্সিও কিন্তু অনেক সময় এটা সংক্রমিত হয়, হেপাটাইটিস ইটা। এরপরে যদি আমরা হেপাটাইটিস বি, সি আর ডি এর কথা বলি, এদের টাইপ অফ কন্টামিনেশনটা আবার একই রকম। কি রকম? এই হেপাটাইটিস বি, সি এবং ডি এরা মেইনলি বডি ফ্লুইডের মাধ্যমে কন্টামিনেটেড হয়। বডি ফ্লুইড সেটা স্যালাইভা হতে পারে, সেটা ব্লাড হতে পারে, বা অন্য যে কোনো রকমের বডি ফ্লুইড, তার মাধ্যমে, অর্থাৎ কোনো ইনজেক্টেড মানে কোনো ইনজেকশন, ইনফেক্টেড কোনো একটা সিরিঞ্জ, সেটাকে হয়তো একজনকে দেওয়া হলো এবং তার বডিতে হয়তো এই হেপাটাইটিস বি ভাইরাসটা রয়েছে, সে হয়তো জানে না, সেই সিরিঞ্জটা আবার অন্য আরেকজনকে দেওয়া হলো। এখন ইউজুয়ালি কি করা হয়, এখন ফেলে দেওয়া হয়। আবার ওই সিরিঞ্জ দিয়ে অন্য আরেকজনকে ইনজেক্ট করা হলো, তার শরীরে কিন্তু ওই হেপাটাইটিস বি ভাইরাসটা চলে যেতে পারে। এছাড়াও যে সালনে গিয়ে বা নর্মাল জায়গাতেও যে ছুরি কাঁচি এগুলো যে ইউজ করা হচ্ছে, তাতে যদি ব্লাড বেরোয়, কোনো কারণে যদি ব্লাড বেরোচ্ছে এবং ওই ব্লাডটা তো ওই ছুরি কাঁচিতে লাগলো, সেটা যখন আবার অন্য আরেকজনের জন্য ইউজ করা হচ্ছে, ভালো করে তার আগে যদি সেটাকে স্টেরিলাইজ না করা হয়, তার আগে যদি সেটা ইউজ করা হয়, তখনও কিন্তু দেখা যায় যে এই হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু সংক্রমিত হতে পারে। হেপাটাইটিস বি এর থেকেও আরো সিভিয়ার স্টেজে চলে আসে এই হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি। এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্যাটি লিভারের ক্ষেত্রে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি হয়, ফ্যাটি লিভার মানে এমনটা কখনোই নয় যে লিভারে শুধুমাত্র ফ্যাট জমেছে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে কিন্তু কেন হচ্ছে ফ্যাটি লিভার সেটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন জন্ডিস থেকে ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি থাকে, কারণ এই মুহূর্তে যেহেতু লিভার সেলসগুলো ড্যামেজ হয়ে যায়, তার ফলে বডি কিন্তু অতিরিক্ত পরিমাণে ফ্যাটকে ডাইজেস্ট করতে পারে না, বিকজ লিভারের যে ফাংশন সেই নর্মাল ফাংশনটা হচ্ছে না, যার ফলে যখন অতিরিক্ত পরিমাণে ফ্যাট ডাইজেস্ট হচ্ছে না, সেইগুলো লিভারে জমতে থাকে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ভুলভাল খাওয়া দাওয়ার জন্য কিন্তু আমাদের লিভারের মধ্যে এই সমস্যাটা হতে থাকে। এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে ফ্যাটি লিভারের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা দু রকমের ফ্যাটি লিভার দেখা যায়। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আরেকটা দেখা যায় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারকে শর্ট ফর্মে লেখা হয় এন এ এফ এল আর ডি। ডি মানে হচ্ছে ডিজিজ, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এইভাবে শর্ট ফর্মেও কিন্তু লেখা হয়। তো অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে কেন হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা নামটা দেখেই আমরা বুঝতে পারছি যে অবভিয়াসলি এখানে অ্যালকোহল কনজাম্পশন বেশি হয়েছে, কিন্তু অ্যালকোহল কনজাম্পশন যদি বেশি হয় তাতে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি প্রবলেম, মানে অ্যালকোহল কনজাম্পশনের সাথে ফ্যাটি লিভারের কি রিলেশন। বেসিক্যালি দেখা যায় কি যে অ্যালকোহলে আমরা ইউজুয়ালি আমরা কার্বোহাইড্রেট বা প্রোটিনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম
4 কিলোক্যালোরি পার গ্রাম থেকে আমরা পাই। ফ্যাটের ক্ষেত্রে আমরা জেনেছিলাম 9 কিলোক্যালোরি পার গ্রাম থেকে পাই। অ্যালকোহলের ক্ষেত্রে সেটা পাওয়া যায় 7 কিলোক্যালোরি পার গ্রাম, 7 কিলোক্যালোরি পার গ্রাম, যেটা কিন্তু অলমোস্ট ফ্যাটের কাছাকাছি। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বডিতে এক্সট্রা ক্যালোরি ডিপোজিশন হতে শুরু করে এবং তার জন্যই কিন্তু আমাদের লিভারের মধ্যে এক্সেস ফ্যাট ডিপোজিট হতে থাকে। এবং এছাড়াও অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে যদি অ্যালকোহল কনজাম্পশন যদি বেশি হয় তাহলে কি হচ্ছে, আমাদের লিভার যে কোলেস্টেরলটা সিনথেসিস করে তার প্রোডাকশনটা বেড়ে যায়। অতিরিক্ত পরিমাণে কোলেস্টেরল সিনথেসিস হতে থাকে, প্রোটিন সিনথেসিস হয় না, কার্বোহাইড্রেট সিনথেসিস হয় না, শুধুমাত্র ব্যাড কোলেস্টেরল সিনথেসিস হতে থাকে এবং তার ফলে লিভার হেলথটা বা লিভার সেলসগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি হয়, যখন আমরা দিনের পর দিন ভুলভাল খাবার দাবার খাচ্ছি, যে খাবারগুলো আমাদের অনেক বেশি আমরা প্রসেসড ফুড খাচ্ছি বা হয়তো আমরা অনেক বেশি করে প্যাকড ফুড নিচ্ছি, অনেক বেশি ফ্রাইড ফুড নিচ্ছি, তার কারণে আমাদের লিভারের মধ্যে ওই এক্সেস ফ্যাটগুলো ডিপোজিট হতে থাকে এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার তৈরি করে। এবং দেখা যায় যে এই ফ্যাটি লিভারটারও কিন্তু বেশ কিছু গ্রেডস থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম কিছু গ্রেডস থাকে। বেসিক্যালি ফ্যাটি লিভারটা এমন একটা ডিসঅর্ডার যেটা কিন্তু আমরা খুব ইজিলি রেকটিফাই করতে পারি, খুব ইজিলি আমরা কভার আপ করতে পারি। আমরা মেটাবলিক সিনড্রোমের সময় যে ডায়েট প্যাটার্নটার কথা আমরা পড়েছিলাম, সেই ডায়েট প্যাটার্নটা যদি কেউ ফ্যাটি লিভারের জন্যও ফলো করে তাহলে কিন্তু তার ফ্যাটি লিভারটা মানে কিছু সময়ের মধ্যে কিন্তু সে ফ্যাটি লিভারটা থেকে ঠিক হওয়া সম্ভব। এবারে যদি আমরা জন্ডিসের ম্যানেজমেন্টে আসি, এক্ষেত্রেও জানা রাখা দরকার যে ফ্যাটি লিভার ক্যান লিড টু জন্ডিস অ্যাজ ওয়েল। ঠিক আছে, কারণ যদি ফ্যাটি লিভার হয় তাহলে সেই ফ্যাটি লিভারটা যদি দিনের পর দিন কন্টিনিউ হয়, সেটা লাইফস্টাইল চেঞ্জ করছে না, তো তার ফলেও জন্ডিস হতে পারে। তো কারো জন্ডিস হয়েছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা কিভাবে তার ডায়েটারি ম্যানেজমেন্ট করতে পারবো। জন্ডিস বা মানে জন্ডিসের যে কোনো টাইপ হতে পারে, সেটা ইনফেক্টিভ হেপাটাইটিসও হতে পারে। জন্ডিসকে আমরা ইনফেক্টিভ হেপাটাইটিস বলেও জানি, যেহেতু জন্ডিসের মধ্যে সবথেকে কমন হচ্ছে ওই ভাইরাল হেপাটাইটিসটা, সেই জন্য জন্ডিস ভাইরাল হেপাটাইটিস মোটামুটি একই রকম ভাবে সবাই বলে, বাট আসলে এক নয়, কারণ আমরা দেখলাম জন্ডিসের 3 রকমের টাইপ হয়, বাট একই রকম ভাবে কিন্তু ডায়েট ম্যানেজমেন্টটা কিন্তু একই রকম বলা যেতে পারে। ঠিক আছে, তো এবারে প্রথম আমরা যখন জন্ডিসের ক্ষেত্রে ডায়েটারি ম্যানেজমেন্ট করছি, জন্ডিসের ক্ষেত্রে যখন ডায়েটারি ম্যানেজমেন্ট করব, সবার আগে মাথায় রাখতে হবে আমাদের ক্যালোরির কথা। ওকে, ক্যালোরির ক্ষেত্রে কি হচ্ছে, জন্ডিসে অনেকগুলো স্টেজ থাকে। কারো কারো ক্ষেত্রে জন্ডিস এত বেশি মানে এত সিভিয়ার হয়ে যায় যে তার উইকনেসটা এতটাই মারাত্মক থাকে যে সে হয়তো বিছানা থেকে উঠতেও পারে না, তার শরীরে কোনো ক্ষমতা নেই কোনো কাজ করার মতন, সে এক ভীষণ আনকনসিয়াস অবস্থায় থাকে। জন্ডিস কিন্তু প্রি কোমা, কোমা এরকম স্টেজ অবধিও চলে যেতে পারে। ঠিক আছে, তো সেই কারণে ক্যালোরির চাহিদাটা বা ক্যালোরি রিকোয়ারমেন্টটা আমাদেরকে সেইভাবে ফুলফিল করতে হয়। এক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো পেশেন্ট প্রি কোমা স্টেজে না থাকে এবং তার বিলিরুবিন পার্সেন্টেজটা ব্লাডের মধ্যে যদি লেস দ্যান 15 মিলিগ্রাম per 100 ml ব্লাড থাকে, ঠিক আছে, তার বিলিরুবিন পার্সেন্টেজ যদি লেস দ্যান 15 মিলিগ্রাম per 100 ml থাকে এবং তার বডি ওয়েট 60 কেজি হিসাবে আমরা তাকে 2000 কিলোক্যালোরি প্রোভাইড করতে পারি। যেহেতু তার খাওয়ার ইচ্ছা একেবারেই নেই এবং তার সাথে সাথে দেখা যায় কি না
সে ম্যালনারিশ, তাই জন্য তাকে আমরা 2000 অব্দি কিলো ক্যালোরি প্রোভাইড করতে পারি। এবং এক্ষেত্রে যদি সে মানে নরমালি যদি সে মুখ দিয়ে খাবার খেতে না পারে, কখনো কখনো তাকে ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিংও কিন্তু করানো হয়। ঠিক আছে, ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং আশা করি সবার মনে আছে। সেই ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিংও কিন্তু করানো যেতে পারে। তখন কিভাবে দিতে হবে না, এই 2000 এর মধ্যে 1000 কিলো ক্যালোরি আমরা ন্যাসোগ্যাস্ট্রিক ফিডিং এর মাধ্যমে দেওয়া হলো, এবং বাকিটা হয়তো ওরালি কোনোভাবে তাকে কোনো লিকুইডের মাধ্যমে দেওয়া হলো। সেই ওরালি যে লিকুইডের মাধ্যমে দেওয়া হবে সেখানে আমরা কার্বোহাইড্রেটের কথা বলবো। ঠিক আছে, কার্বোহাইড্রেটের কথা বলছি। কার্বোহাইড্রেটের কথা, এখানে কার্বোহাইড্রেট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা সোর্স যেটা ইনস্ট্যান্টলি বডিতে এনার্জি সাপ্লাই করতে পারবে, এবং এটা ডাইজেস্ট হতে অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করতে হবে না পেশেন্টকে। যেহেতু পেশেন্ট এই সময় বেশি খাবার খেতে পারছে না, তাই জন্য এমন কিছু নিউট্রিয়েন্ট তাকে প্রোভাইড করতে হবে যেটা তার বডিতে ইনস্ট্যান্ট এই এনার্জিটা ক্রিয়েট করতে পারে। এবং সেই জন্য আমরা কার্বোহাইড্রেটকে দিচ্ছি বেশি পরিমাণে। কতটা কার্বোহাইড্রেট আমি দেব? আমার টোটাল যে এনার্জিটা আমার প্রয়োজন, অর্থাৎ এই যে 2000 কিলো ক্যালোরি এনার্জি আমার প্রয়োজন, তার 70% অফ টোটাল ক্যালোরি আমরা কার্বোহাইড্রেট থেকে দেব। ঠিক আছে, 70% আমরা কার্বোহাইড্রেট থেকে দিচ্ছি। এবং এক্ষেত্রেও মাথায় রাখতে হচ্ছে যে যদি পেশেন্ট বারবার বমি হয়ে যাচ্ছে বা খাওয়ার ইচ্ছা একেবারেই থাকছে না, তখন কিন্তু তাকে ইন্ট্রাভেনাস ফিডিং করাতে হবে। ইন্ট্রাভেনাস ফিডিং মানে ইনজেকশনের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে। সেই স্যালাইনের মাধ্যমে আমরা 20% গ্লুকোজ প্রোভাইড করব পেশেন্টকে। ঠিক আছে, গ্লুকোজ সলিউশন স্যালাইনের মাধ্যমে কিন্তু টোটাল ক্যালোরি 20% গ্লুকোজ সলিউশন পেশেন্টকে প্রোভাইড করতে হচ্ছে থ্রু কার্বোহাইড্রেট। এছাড়াও বাকি যে 50%, যদি টোটাল 70% হয়, তার 20% গ্লুকোজ আমি ইন্ট্রাভেনাস ফিডিং করালাম, বাকি এবার 50% যেটা পড়ে রয়েছে সেটা আমি কিভাবে দেব? সেটা ফ্রুট জুস হতে পারে, বা হয়তো নরমাল জ্যাগরি হতে পারে, মধু হতে পারে। সেই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমাকে ইনক্লুড করতে হচ্ছে, ইলেকট্রোলাইটস ইনক্লুড করতে পারি বডিতে। এইভাবে এনার্জি ভ্যালুটাকে আমার বাড়াতে হচ্ছে। ওকে, নেক্সট যেটা কথা বলবো দ্যাট ইজ প্রোটিন। প্রোটিনের রিকোয়ারমেন্ট কেমন হওয়া উচিত? বেসিক্যালি এক্ষেত্রেও যদি পেশেন্ট প্রি কোমা স্টেজে না থাকে, তাহলে প্রোটিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিজেনারেট লিভার সেলস। কারণ জন্ডিস হয়েছে মানে তার লিভার সেলসগুলো ড্যামেজ হয়ে গেছে, তাই লিভার সেলসকে রিজেনারেট করতে প্রোটিনের প্রয়োজন রয়েছে। যদি কারোর খুব সিভিয়ার জন্ডিস হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা প্রোটিন দিতে পারি 40 গ্রামস। যদি খুব সিভিয়ার জন্ডিস হয় তাহলে প্রোটিন দেব 40 গ্রামস, কারণ অতিরিক্ত প্রোটিন ডাইজেস্ট করা ডিফিকাল্ট হবে। এবং আস্তে আস্তে করে ব্লাডের মধ্যে যখন বিলিরুবিন পার্সেন্টেজটা কমে যাচ্ছে, এই 50 মিলিগ্রামেরও অনেক কম যখন হবে, আস্তে আস্তে করে ব্লাডে যখন বিলিরুবিন পার্সেন্টেজ কমছে বা মাইল্ড জন্ডিস যেটাকে আমরা বলবো, তখন আমরা 60 থেকে 80 গ্রাম অফ প্রোটিন আমরা কিন্তু তাকে দিতে পারবো। ঠিক আছে, তাহলে কতটা প্রোটিন আমরা দিচ্ছি? ম্যাক্সিমাম 40 গ্রামস, যেটা সিভিয়ার জন্ডিসে দেব। সিভিয়ার জন্ডিসটা থেকে আস্তে আস্তে যখন পেশেন্ট রিকভারি করছে এবং তার সাথে সাথে তার বিলিরুবিন পার্সেন্টেজ কমছে, তখন আমরা 60 টু 80 গ্রামস, ম্যাক্সিমাম 80 গ্রামস প্রোটিন আমরা দিচ্ছি। অর্থাৎ 40 গ্রাম দেব সিভিয়ার কেসে, আর এইটা দেব মাইল্ড কেসে, যেটা আরো স্পেসিফাই করে বলতে গেলে 60 টু 80 গ্রাম অফ প্রোটিন আমরা দেব মাইল্ড জন্ডিসের ক্ষেত্রে।
নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাটের কথা। ফ্যাটের ক্ষেত্রে অবভিয়াসলি যেহেতু আমার লিভার সেলস ড্যামেজ হয়ে রয়েছে, তাই ফ্যাট আমাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করতে হবে, যতটা সম্ভব আমাকে ফ্যাটটা অ্যাভয়েড করতে হচ্ছে, এবং কোনো রকম ভাবে কোনো ভিজিবল ফ্যাট আমি নিচ্ছি না। যদি পেশেন্ট প্রি কোমা স্টেজে না থাকে এবং বিলিরুবিনের পার্সেন্টেজ যদি ব্লাডেতে কম থাকে, তাহলে ম্যাক্সিমাম 20 থেকে 30 গ্রাম অফ ফ্যাট দেওয়া যাবে। 20 থেকে 30 গ্রামস অফ ফ্যাট দেওয়া যাবে। তবে এই ফ্যাটটাও আসবে কোথা থেকে? এই যে আমরা বাকি খাবারগুলো যেগুলো নিচ্ছি, সেই বাকি খাবারগুলো থেকে কিন্তু আমরা এই ফ্যাটটাকে প্রোভাইড করব। অর্থাৎ ইনভিজিবল ফ্যাট যেটা, সেই ইনভিজিবল ফ্যাটটা কিন্তু আমার আসছে। এছাড়াও ভিটামিনস এবং মিনারেলস থাকে। ভিটামিনস এর মধ্যে অবশ্যই করে ভিটামিন সি এর উপরে বেশি জোর দিতে হবে, এবং যেই সময় পেশেন্টকে আমি লিকুইড দিচ্ছি, মানে হয়তো প্লেন আমি ফ্রুট জুস দিচ্ছি, তাহলে সেটা যদি লাইম জুস হয়, বা হয়তো আমি প্লেন ইলেকট্রোলাইটস দিচ্ছি, তার মধ্যে আমি আরেকটুখানি লেমন অ্যাড করলাম। তো যেভাবেই হোক না কেন পেশেন্টের বডিতে ভিটামিন সি কন্টেন্টটাকে বাড়াতে হবে, যাতে করে এই লিভার সেলসটাকে রিজেনারেট করা যায়। এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন কে, এই বিভিন্ন ধরনের এই ভিটামিনস গুলোকে কিন্তু বাড়াতে হচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি ধরনের খাবার আমরা তাকে দিতে পারি। মেইনলি পেশেন্ট যদি একদমই কোনো খাবার চিবিয়ে খেতে ক্যাপাবল না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সফট ডায়েট এবং ফুল ফ্লুইড ডায়েটে দিতে পারি, যেখানে আমরা তাকে প্লেন বয়েলড ভেজিটেবলস বা স্টিমড ভেজিটেবলস দিতে পারি, আমরা ডাল তাকে দিতে পারি, বা হয়তো অন্যান্য রাইস ওয়াটার আমরা তাকে দিতে পারি, বা একদম বয়েলড রাইস সেটা আমরা তাকে দিতে পারি। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই কোনো কাঁচা সবজি, বিশেষ করে শাক জাতীয় সবজি, এটাকে যতটা সম্ভব যদি এড়ানো যায়, ডিউরিং জন্ডিস যদি এড়ানো যায় তাহলে বেটার হয়। তবে এক্ষেত্রে কিন্তু আমি ফ্যাটি লিভারের কথা বলছি না, জন্ডিসের জন্য বললাম। এছাড়াও যেগুলো প্রসেসড ফুড রয়েছে, প্যাক ফুড রয়েছে, যেরকম চাটনি, পাঁপড়, মিষ্টি, বাইরের কেনা মিষ্টি, এই জিনিসগুলোকে বন্ধ রাখতে হবে। মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টসটাকে কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে জন্ডিসের ক্ষেত্রে। ওকে, তো এই গেল মোটামুটি আমার জন্ডিসের ক্ষেত্রে ডায়েটারি ম্যানেজমেন্ট, জন্ডিস এবং ফ্যাটি লিভারের ক্ষেত্রে ডায়েটারি ম্যানেজমেন্ট। এরপরে আমাদের থাকে আরো বেশ কয়েকটা ডিজিজ রয়েছে, লাইক সিরোসিস অফ লিভারও রয়েছে লিভারের ক্ষেত্রে, সেগুলো আমরা আবার পরের দিনকে জানবো। ওকে, সো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ।